নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। এই মুহূর্তের সবথেকে বড় খবর, লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে আত্রের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি ফুল অ্যান্ড ফাইনালে। আর শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, আমরা জানি বিচারাধীন 60 লক্ষ ভোটার, তার মধ্যে এখনো পর্যন্ত যা লেটেস্ট খবর আমরা পাচ্ছি 17 লক্ষের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ 60 লক্ষের মধ্যে 17 লক্ষের যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হিসেব বলছে ভোট ঘোষণা হয়ে গেল, এখনো 43 লক্ষের নিষ্পত্তি বাকি আছে। সময়টা খুব গুরুত্বপূর্ণ, কত সময়ের মধ্যে, কতদিনের মধ্যে এই 43 লক্ষের নিষ্পত্তি করতে হবে, যেটা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। প্রথম দফার মনোনয়ন জমার শেষ তারিখ 6 এপ্রিল, 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ তারিখ 9 এপ্রিল। প্রথম দফা ভোটের আগেই সিংহভাগ নাম নিষ্পত্তি করা এই মুহূর্তে একটা বিগ চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। প্রথম দফাতে ভোট রয়েছে মালদা, মুর্শিদাবাদে, আর এই দুই জেলায় বিবেচনাধীন ভোটারের নাম সব থেকে বেশি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। হাতে মাত্র 21 দিন সময়। প্রথম দফাতে ভোট রয়েছে মালদা, মুর্শিদাবাদে। কেন স্পেসিফিক্যালি আমরা মালদা, মুর্শিদাবাদ উল্লেখ করলাম? তার কারণ এই দুই জেলায় বিবেচনাধীন ভোটারের নাম সব থেকে বেশি, ফলে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অল্প সময় বিশাল সংখ্যক ভোটারের নিষ্পত্তি কীভাবে, সেটা এখন কঠিন চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত কতটা কি প্রস্তুত নির্বাচন কমিশন, আর কি কি খবর রয়েছে আমি জানবো। ইন ডিটেল আপডেট রয়েছে আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত সময়টা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এত কম সময়ের মধ্যে এত হিউজ প্রেশার, হিউজ কাজ কি করে সম্ভব? না করলে আবার টেকনিক্যালিটিস রয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কতটা প্রস্তুত, কিভাবে কাজ এগোচ্ছে, একটু ডিটেল জানতে চাই। শুভজিৎ, 25শে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছিল। এই অ্যাডজুডিকেটেড ভোটার যারা রয়েছেন, বিবেচনাধীন ভোটার রয়েছেন, তাদের দেখা হচ্ছিল যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদের মারফত। এখন সেই সংখ্যাটা প্রায় দাঁড়িয়েছে 16 লাখের উপরে। আজকের হয়তো 17 লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এখন বাদবাকি 40 লক্ষর ক্ষেত্রে কি ভবিষ্যৎ হবে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে রাজনৈতিক দলগুলি বারবার বলেছিল যে যতদিন না পর্যন্ত বিবেচনাধীন ভোটার সম্পূর্ণভাবে এই বিষয়টি নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত ভোট ঘোষণা কি করে হবে। যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে তাই ভোট ঘোষণা তো হয়ে গেছে, এবং যেহেতু মনোনয়ন পর্ব, যেটা তুমি বলছিলে 21 দিন বাকি রয়েছে, যদি 21 দিনে প্রত্যেক দিন 1 লক্ষ করেও সেটা সমাপ্ত হয় তাহলেও 20 লক্ষের বেশি, বা ধরা যাক 30 লক্ষের বেশি, সেটা সম্ভব হচ্ছে না। বাদ বাকি 10 লক্ষের। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, একটা বিষয় যেটা এই মুহূর্তে জানার খুব দরকার। এই যে প্রথম সাপ্লিমেন্টারি যে লিস্টটা, সেইটার ফাইনাল ডেট কবে ফিক্স হয়েছে, সেটা কবে বেরোচ্ছে? দেখো, আগামীকাল বা পরশুই এই সাপ্লিমেন্টারি প্রথম তালিকা যেটা, সেটা বেরোনোর কথা রয়েছে। এই তালিকায় অন্তত পক্ষে 10 লক্ষেরও উপরে বেশি ভোটার তাদের নাম দেখতে পাবেন। কেউ ডিলিটেড হয়ে যেতে পারেন বা কারোর নাম ভোটার হিসেবে রাখতে পারেন এই সমস্ত জুডিশিয়াল অফিসাররা। বাদ বাকিদের কী হবে, যেটা সুপ্রিম কোর্টের এখন নির্দেশ, যেটা মনে করা হচ্ছে যে যেহেতু ইলেকশন কমিশন এখন আর এই বিষয়টিতে যেতে চাইছে না, গতকালই নির্বাচন কমিশনার তারাও এটা স্পষ্ট করে দিয়েছে এটা তাদের হাতে নেই। সেক্ষেত্রে শীর্ষ আদালত কি বলে সেটাই দেখার। হয়তো একটা নির্দেশ আসতে পারে যেখানে দ্রুততার সাথে কাজ করতে হবে, এবং মনোনয়নের শেষ দিন যেটা রয়েছে সেই সময়টা হয়তো একটু বাড়িয়ে ভোটের দিন ঘোষণা করা হলো, তাহলে অনেকটা টাইম বেড়ে যাবে। সেখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে অ্যাডজুডিকেটেড লিস্টের মধ্যে হয়তো এমন একজন রয়েছেন যিনি প্রার্থী হতে চান, তার ভবিষ্যৎ কি হবে? এই যাবতীয় প্রশ্নগুলো ঘোরাফেরা করছে, সেটা শীর্ষ আদালতের ক্ষেত্রে অনেকটা স্পষ্ট হতে পারে বলে মনে হয়। একেবারেই তাই, প্রশ্নগুলোই এই মুহূর্তে ঘোরাফেরা করছে। আর যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদনের জন্য কতটা সময় পাবেন, সেই প্রশ্নটাও কিন্তু এক্ষেত্রে উঠছে। As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court. এ তো শুনলেন যে বিচারাধীন যারা রয়েছেন, বিবেচনাধীনের তালিকায় রয়েছেন, তাদের কি হবে, কি করণীয়, কি করা যেতে পারে, কতটা বাকি, কি করতে হবে। কিন্তু রাজনৈতিক দল যারা এই ভোটারদের দিকে তাকিয়ে রয়েছেন, শাসক হোক বা বিজেপি, উভয়ই বলছেন একজন বৈধ ভোটারও যেন তালিকা থেকে বাদ না যায়। উনি একটা মুখে কথা বলেছেন, আমাদের পরিষ্কার বক্তব্য, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আর এদিকে হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। তো উনি তো একটা কথা বললেন, দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো সুতরাং আশা করি কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা হয়।
আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক, যে দলেরই হোক, যে সমাজেরই হোক, যে ধর্মেরই হোক। যারা ভারতীয় তারা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, তার যে গণতন্ত্রের মহোৎসব অনুষ্ঠিত হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, তাতে তারা অংশগ্রহণ করুক, আমরা চাই। বাকিটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট করছে। তারা বলেছে সাপ্লিমেন্টারি লিস্টের নাম এসে যাবে, যারা জুডিশিয়াল অফিসার এবং আধিকারিকদের দ্বারা ঝাড়াই বাছাইতে তথ্য প্রমাণ এবং ডকুমেন্টের উপরে যাদের প্রমাণ হবে যা তাদের ভোট থাকা উচিত, তারাই। একদমই সিপিএমেরও, কিন্তু তারা সুপ্রিম কোর্টের দরজায় আবার যেতে পারে এমনটাই বলছে। 60 লক্ষ ভোটারকে বিবেচনাধীন রেখে ভোট ঘোষণার প্রতিবাদ করেছে সিপিএম। ফের সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন মোহাম্মদ সেলিম। শুধু ভোটাধিকার নয়, 60 লক্ষ মানুষের ভোটের লড়ার অধিকার হরণ করা হচ্ছে বলে তার অভিযোগ। 60 লক্ষ মানুষের নামের নিষ্পত্তি হলেও তারা চাইলে ভোটে লড়তে পারবেন না। সম্পূর্ণ ভোটার তালিকা ছাড়া কমিশনের ভোট ঘোষণাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত সিপিএম। 60 লক্ষ মানুষকে ভোট দান থেকে শুধু বিরত নয়, শুধু সন্দেহজনক নয়, তাকে ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তো বঞ্চিত করা হচ্ছে। তারপরে যদি পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় ভোটের আগে, তার যদি ভোটাধিকার থাকে এবং থাকবেই, তাহলে তার ভোটে দাঁড়ানোর অধিকার কোথায় গেল? এটা নির্বাচন কমিশনকে আমরা আগে উল্লেখ করেছি, এখনও করছি। আগে লিস্ট না করে ভোট করতে গেলে আরও জটিলতা বাড়বে, এবং সেখানে আমরা যেহেতু এটা বিচারাধীন আছে, আমরা বিচার বিভাগের কাছে যাব, সর্বোচ্চ বিচার ন্যায়ালয়ে যাব এবং এই বিষয়টাকে চ্যালেঞ্জ করব। নো লিস্ট নো ভোট, এইদিকে হাঁটছেন নওশাদ সিদ্দিকী, ভোট বয়কটের ডাক দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিবাদ করার জন্য আবেদন আইএসএফ বিধায়কের। তৃণমূল প্রতিবাদ করলে সমর্থনের ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী। এখন 60 লক্ষ ভোটাররা আতঙ্কে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে ভোটকে বয়কট করুন। তৃণমূল কংগ্রেস যদি বাংলার মানুষের স্বার্থে ভোটকে বয়কট করে, যতক্ষণ অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের স্বার্থে আমি এই দাবির সাথে সহমত হব। দাবির সাথে সহমত হওয়া মানে এই নয় যে আমি তৃণমূলের সাথে জোট করছি। রাজনৈতিক দল তারা তাদের সিদ্ধান্ত নেবে, সুপ্রিম কোর্ট আছে, তারা সেখানে যেতে পারে। ভোট বয়কট তো কোনো অবস্থাতেই কোনো সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে সেটা কাম্য নয়। ফলে স্বাভাবিকভাবে কোনো কিছু বলবার থাকলে সেই বলবার বিষয়গুলো নিয়ে তারা যথাস্থানে বলবে, এবং তারা যদি রাজনৈতিকভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করে, সেই স্ট্যান্ড অবশ্যই তাদের ব্যক্তিগত, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আরও একটা আপডেট TV9 বাংলার কাছে যে আপডেট সবার আগে ছিল, আপনারা জানেন আগামীকাল মানে ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক 48 ঘন্টার মধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে। জানা যাচ্ছে আগামীকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তালিকা প্রকাশ পাবে। শুধু তাই নয়, 294 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে, এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছে। TV9 বাংলার হাতে বেশ কিছু সম্ভাব্য প্রার্থী তালিকাও রয়েছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সৌরভ, আমি দুটো প্রশ্ন স্পেসিফিক্যালি জানতে চাইবো। সম্ভাব্য তালিকা আমাদের হাতে রয়েছে, আমরা জানি। এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নবীন আর প্রবীণের মাঝখানে একটা বনাম বসে যায় এবং বসেন, এরকম একটা আবহ রয়েছে। সেক্ষেত্রে একটা ব্যালেন্স করার কি চেষ্টা হবে? আরও একটা বিষয়, রাজনীতির সঙ্গে যুক্ত নেই সরাসরি, কিন্তু নাচ গান অভিনয় ইত্যাদি চারুকলায় সুপটু এরকম বেশ কিছু জনপ্রিয় মুখকে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রার্থী তালিকায়। এবারও কি সেই ব্যালেন্সিংটা হতে চলেছে? হ্যাঁ শুভজিৎ, প্রথমেই তোমার প্রশ্নের যে প্রথম উত্তরে জানাই যে আগামীকাল বেলা 3টের সময় কালীঘাটে, 3টে অথবা 4টের সময় কালীঘাটে একটি সাংবাদিক সম্মেলন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আশা রাখা যাচ্ছে যে ভোট ঘোষণার 48 ঘন্টা অর্থাৎ আগামীকালের মধ্যেই কিন্তু সেই প্রার্থী তালিকা প্রকাশিত হবে। 294টি আসনের প্রার্থী তালিকায় প্রকাশিত হবে। তোমার দ্বিতীয় প্রশ্ন যে এবার কি নতুন মুখ দেখা যাবে, আশা রাখা যায় এবার অনেক নতুন মুখ দেখা যাবে। আমরা সম্ভাব্য তালিকার কথা বলছি না, আমরা বলছি তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে যাদের নাম শোনা যাচ্ছে এমন বহু নাম নিয়ে আমরা চর্চা করছি বা আলোচনা করছি। যেমন তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত বা প্রতিকুর রহমান বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সাংসদ সামিরুল ইসলাম, এরা সবাই বিধানসভায় টিকিট পেতে পারেন বা
টিকিট পেতে চলেছেন বা তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে মুখপাত্রদের মধ্যে কুণাল ঘোষ, তন্ময় ঘোষ এই নামগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং নবীন এবং প্রবীণের মধ্যে কি সমন্বয় হবে? একটা সমন্বয় হবে এবং পারফরমেন্সকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যেমন একটা নাম বলি, ফলতায় জাহাঙ্গীর খান, তার নাম কিন্তু উঠে আসে। আবার প্রবীণ সুভাষিস চক্রবর্তী, তিনি প্রার্থী হতে পারেন, তার নাম উঠে আসছে। অর্থাৎ এক্ষেত্রে পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমার শেষ প্রশ্ন, কলা কুশলীরা কি টিকিট পাবেন? কলা কুশলীরাও এবার টিকিট পাওয়ার একটা জায়গা রয়েছে। সেক্ষেত্রে ইমন চক্রবর্তী বা পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও কিন্তু শোনা যাচ্ছে। সবটাই শোনা যাচ্ছে। বেশ বেশ, একেবারে সম্ভাব্য। আগামীকাল জানতে পারা যাবে কোন কোন নামের ক্ষেত্রে শিলমোহর পড়ছে। বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে, নতুন করে বলার অপেক্ষা রাখেন। এবার প্রশ্ন হচ্ছে বিজেপি তাহলে কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে? কারণ আজ সিপিএম করছে, আগামীকাল তৃণমূল কংগ্রেস, বিজেপি কবে? জানা যাচ্ছে এই প্রশ্নের উত্তরের খোঁজেই ইতিমধ্যে লাগাতার গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে হচ্ছে, শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন। 150 আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। সেই তালিকায় অনুমোদন দিয়েছে বিজেপির নীতি নির্ধারণ কমিটি। বাকি ডিটেল আমি এবার আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে জানবো। প্রদীপ্ত, এখনো পর্যন্ত সম্ভাব্য প্রার্থী তালিকা কত দফায়? এক্ষেত্রে জানা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের, যেমন আজকে সিপিএম, আগামীকাল তৃণমূল, বিজেপির প্রার্থী তালিকা কিন্তু সবার প্রার্থী দেখে তারপর নির্ধারিত। সেক্ষেত্রে এই টাইমটা, এই যে সবার পরে প্রার্থী তালিকা পেশ, সূক্ষ্মতার নিরিখে আরও একটু মজবুত প্রার্থী তালিকা তৈরি করতে? দেখো, বিজেপির প্রার্থী চয়নের ক্ষেত্রে তাদের অনেকগুলো ধাপ পেরোতে হয়। শুধুমাত্র রাজ্য স্তর নয়, কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা অবশ্যই থাকে। তারপরে কেন্দ্রের একেবারে সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তাদের সঙ্গে বৈঠক হয় একাধিকবার এবং সেই সমস্ত ধাপ পেরিয়ে সংসদীয় বোর্ড শেষ পর্যন্ত চূড়ান্ত করে প্রার্থীদের নাম। ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি, প্রায় 150টির মতো অর্থাৎ 150টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে তারা। ঘটনাচক্রে তারা যে এলাকাগুলোর নাম চূড়ান্ত করেছে, যে বিধানসভা কেন্দ্রগুলো, সেগুলোই 23শে এপ্রিল এ রাজ্যে নির্বাচন হতে চলেছে এবং সেই নাম খুব সম্ভবত, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আগামীকালই তারা প্রকাশ করবে, তেমনটাই বিজেপি সূত্রে খবর। এবং তুমি যে প্রতিবেদনের একেবারে শুরুতে যে কথা বললে যে বারবার গুরুত্বপূর্ণ বৈঠকের প্রয়োজন পড়ছে, তার কারণ আরও বাকি প্রায় 140-42টি আসনের জন্য তারা প্রার্থী বাছাই করছে এবং তার ক্ষেত্রেও যা আমরা জানতে পারছি 80 থেকে 90টি বিষয় কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তা নিয়েও বৈঠক করতে হচ্ছে, তার কারণ একেবারে চুলচেরা বিশ্লেষণ করে এমন প্রার্থীকেই তারা বাছাই করতে চাইছে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে পারবে, তারা জিতে আসতে পারবে। আর তৃতীয় একটি বিষয় বিজেপির অন্দরে চলছে, তা হলো কলকাতা এবং যে লাগোয়া এলাকাগুলো রয়েছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তারা বেশ কিছু অরাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও কথা বলছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যারা আবার তৃণমূল কংগ্রেসের সরকারের ভূমিকায় তিতি বিরক্ত হয়ে রয়েছে। এরকম বেশ কিছু অরাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তারা কথা বলছে কলকাতা এবং শহরে। গুরুত্বপূর্ণ বৈঠকের নির্যাস থেকে তারা এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর, আগামীকাল হয়তো অন্ততপক্ষে প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে প্রকাশ পেতে চলেছে। ধন্যবাদ প্রদীপ্ত। আর বিজেপির যেটা গড় বা শক্ত ঘাঁটি বলা হয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। প্রথম দফায় ভোট 23শে এপ্রিল, আর উত্তরবঙ্গেই একাধিক আসনে প্রার্থী বদল করতে পারে বিজেপি, এমনটাই খবর। বহু জয়ী বিধায়কের আসনে প্রার্থী বদলের সম্ভাবনা। বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে, ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। আরও কিছু তথ্য রয়েছে, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ আরও জানাচ্ছেন। প্রসেনজিৎ, প্রথম প্রশ্ন, কেন জেতা আসনগুলোর প্রার্থী বদল করতে হচ্ছে বিজেপিকে, কি জানা যাচ্ছে? দেখো, পারফরমেন্সের প্রশ্নেই উত্তরবঙ্গে একাধিক বিজেপি বিধায়ক তারা কিন্তু এবার নির্বাচনে টিকিট পাচ্ছেন না বলেই বিজেপি সূত্রে খবর যে তালিকাগুলো ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই তালিকাগুলোতে কিন্তু প্রাথমিকভাবে অনুমোদন দিয়েও দিয়েছে বিজেপির যে সংসদীয় বোর্ড, তাতে একাধিক বিধায়ক টিকিট পাচ্ছেন না। কোন কোন কেন্দ্রগুলো? সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্র কুচবিহারের নাটাবাড়ি, যেখানে মিহির গোস্বামী দীর্ঘদিনের বিজেপি নেতা, তিনি বিজেপির বিধায়ক ছিলেন, তাকে টিকিট দেওয়া হচ্ছে না। ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলায় সেই কেন্দ্রের বিজেপি বিধায়ক, তিনি টিকিট পাচ্ছেন না বলে খবর। শীতলকুচি, সেখানে বিজেপি বিধায়ক, তিনি টিকিট পাচ্ছেন না বলে খবর। মালদায় যদি চলে যায়, ইংরেজ বাজার, সেখানে বিজেপি বিধায়ক টিকিট পাচ্ছেন না।
অন্যদিকে যদি উত্তর দিনাজপুরে আসি, সেখানে কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় তিনি টিকিট পাচ্ছেন না বলে বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। চূড়ান্ত তালিকা প্রকাশ্যে এলেই বাস্তবে জানা যাবে যে ফাইনালি কারা টিকিট পেলেন বা কারা পেলেন না। কিন্তু এই যে বিধায়কদের নাম আমরা বলছি, সেই নামের ক্ষেত্রে একাধিক প্রশ্ন আছে। তার কারণ বিজেপি বলছে গত 5 বছরে তাদের পারফরমেন্স সেটা খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি তারা বিরোধী দল অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কতটা টক্কর নিতে পেরেছেন, আগামী দিনে তারা লড়াই করতে পারবেন কিনা, আর তারা যেই এলাকার বিধায়ক সেই এলাকার মানুষ কাকে চাইছেন, কাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, এই সমস্ত বিষয়গুলো তুল্যমূল্য বিচার করতে গিয়ে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির জেতা আসনগুলোতে একাধিক বিধায়ক এবার টিকিট পাচ্ছেন না, অর্থাৎ তারা প্রার্থী হচ্ছেন না। ওই আসনগুলোতে এবার নতুন মুখ নিয়ে আসবে বিজেপি। কার্যত বিজেপি ভোট ঘোষণা হতেই দেওয়াল লিখনের কাজে নামলেন শঙ্কর ঘোষ। বিজেপি প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রচার শুরু করে দিয়েছেন শঙ্কর ঘোষ। দেওয়ালে দলীয় প্রতীক এঁকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন শিলিগুড়ির বিধায়ক। এই মুহূর্তে প্রার্থী তালিকা কারা আগে প্রকাশ করবেন সেই উত্তর গতকালই পাওয়া গিয়েছে। তার কারণ আজ সবার আগে বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন। যাদবপুরে কে প্রার্থী হবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন্দ্রের হিসেবে, কারণ যাদবপুরে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সম্ভাব্য, যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রার্থী হতে পারেন, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হতে পারেন। আর কি সম্ভাবনা এখনো পর্যন্ত উজ্জ্বল, আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছে সেই সম্ভাবনার লিস্ট রয়েছে, আমি ওর কাছে যাব। সুমন, জানতে চাইবো যে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা আজকেই তারা ঘোষণা করছেন, গতকাল মোহাম্মদ সালিম বলেই দিয়েছিলেন। আমি তোমার কাছে জানতে চাইবো যে সম্ভাব্য প্রার্থী তালিকা তো জানি, তাহলে কি 294টা কেন্দ্রেই প্রার্থী তালিকা আজকে ঘোষণা হয়ে যাবে এমন সম্ভাবনাও কি প্রবল, নাকি ধাপে ধাপে? দেখো, আর 45 মিনিটের অপেক্ষা, তারপর বিমান বসু তিনি কিন্তু প্রার্থী ঘোষণা করবেন আলিমুদ্দিন স্ট্রিট থেকে সিপিএম এর। যেটা জানা যাচ্ছে 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা হবে সিপিএম এর। আজকে প্রায় 150টার কাছাকাছি আসনে তারা ঘোষণা করতে পারেন বা তার কিছু কম। যারা প্রার্থী হতে পারেন, উত্তরপাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়, যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এগিয়ে থাকছেন, খড়গ্রামে প্রার্থী হতে পারেন ডিওয়াইএফআই এর বর্তমান সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, অন্যদিকে রাজারহাট নিউ টাউনে প্রার্থী হতে পারেন গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। এইগুলো একেবারে বলা যেতে পারে অনেকটাই কনফার্ম। বাকিটা কতজন কোথায় প্রার্থী হচ্ছেন, কে কোন জায়গায় টিকিট পাচ্ছেন, এটা কিন্তু আর 45 মিনিট পরেই জানা যাবে। দমদম উত্তরে দীপশিতা ধরকে নিয়েও জল্পনা রয়েছে। ধন্যবাদ সুমন। সিপিএম একটু তাড়াতাড়ি করছে, নইলে আবার ডক্টর নারায়ণ ব্যানার্জির মতো কেউ সিপিএম এর প্রচারের নেতাদের সঙ্গে মিছিলেও হাত নাড়বে, আবার বিজেপির ব্রিগেডেও চলে যাবে। আবার অশোক ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন, সকলের সামনে ফাঁস করে দিয়েছেন। শিলিগুড়ির মিটিং, কমরেড মোহাম্মদ সেলিম বর্ষিয়ার নেতা অশোক ভট্টাচার্য বলছেন গত 3টে নির্বাচনে আমাদের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে, এই ভুল করবেন না। তো প্রমাণিত সিপিএম তাড়াহুড়ো করে প্রার্থী খুঁজছে, আবার কে ফস করে ওদের কোথায় চলে যাবে। হ্যাঁ, নারায়ণবাবুর চেম্বারে দেখাতে গেল, নারায়ণবাবুর সঙ্গে চলে গেল হচ্ছে বিজেপি। হ্যাঁ, ফলে এই জন্য একদম ধরে বেঁধে সিপিএম প্রার্থী ঘোষণার সময় খুব তৎপর থাকে, কিন্তু ফলের পর তো ব্যাপারটা শূন্যের একটা। এবার একটু জেলা ওয়ারি আমরা খোঁজ খবর নিই। পশ্চিম বর্ধমান, ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, নজর এবার প্রার্থী তালিকা এখানেও কারা হবে শাসক বা বিরোধী দলগুলোর প্রার্থী। পশ্চিম বর্ধমানের 9টা আসন, সেখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা কারা আছেন একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর, আমাদের প্রতিনিধি। চন্দ্রশেখর, কোন নামগুলো ঘুরে বেড়াচ্ছে শাসক এবং বিরোধী শিবিরে? দেখো, পশ্চিম বর্ধমানে মূলত 9টি আসন রয়েছে, তার মধ্যে 6টি তৃণমূলের দখলে এবং 3টি এখনও পর্যন্ত বিজেপির দখলে। আমরা যদি আসানসোল উত্তর থেকে শুরু করি, দেখব মন্ত্রী মলয় ঘটকের এলাকা, এবং মন্ত্রী মলয় ঘটক এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই আইন দপ্তর চলে যাওয়ার পর। তবুও সম্ভবত মলয় ঘটকের উপরই আস্থা রাখছেন এবং উত্তরে তিনি হয়তো প্রার্থী হবেন। বিজেপির তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন গত বছর, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিজেপি রাজ্য কমিটির সদস্য, সমাজকর্মী, তার যেমন নাম রয়েছে, তার পাশাপাশি কৃষ্ণা প্রসাদ নামে আরেকজন সমাজকর্মী যিনি বিজেপিতে একটা সময় সক্রিয় ছিলেন, পরে নিষ্ক্রিয় হয়ে যান, তাকেও কিন্তু দেখা যাচ্ছে জনসংযোগ করতে লাগাতার। এবং তার পাশাপাশি আমরা যদি আসানসোল দক্ষিণে যাই, অগ্নিমিত্রা পাল সিটিং এমএলএ, যদিও তাকে বয়কটের ডাক বা কালো পতাকা দেখানো হয়েছিল, কিন্তু সেগুলো তৃণমূলেরই করা, কোনো সাধারণ মানুষের নয়। তাই আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল
কনফার্ম মোটামুটি যেটুকু আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে কে প্রার্থী হবেন তৃণমূলের সেটা নিয়ে সংশয় রয়েছে, কারণ গতবারে সায়নী ঘোষ কিন্তু হেরে গেছিল। এবার এখানে কোনো লোকাল প্রার্থী দেওয়া হবে নাকি বাইরের থেকে আবার সেলিব্রিটি আনাবে সেই নিয়ে একটা সংশয় রয়েছে। একটা জল্পনা রয়েছে তাপস বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় আসানসোল দক্ষিণেরই বিধায়ক ছিলেন, তিনি বর্তমানে রানীগঞ্জের বিধায়ক, হয়তো তাকে ফিরিয়ে আনা হতে পারে আসানসোল দক্ষিণের ক্ষেত্রে। আসানসোল উত্তর দক্ষিণের পর আমরা চলে যাব জামুরিয়ায় সেখানে সিটিং এমএলএ হরেরাম সিং রয়েছেন, তার নাম যেমন শোনা যাচ্ছে, কিন্তু ওখানে বাংলা পক্ষ একটা লড়াই চালাচ্ছেন যে বাঙালি প্রার্থী চাই। তার জন্য চুরুলিয়ায় যে এলাকা রয়েছে জামুরিয়ায় কাজী নজরুল ইসলামের যে পরিবার, সেখান থেকে তার নাতনি সোনালী কাজীর নামও শোনা যাচ্ছে যে তৃণমূলের থেকে প্রার্থী হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন। তার পাশাপাশি বিজেপির তরফে সেখানে প্রিয়াঙ্কা টিব্রুওয়াল, যিনি ভবানীপুরে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে, হাইকোর্টে একজন উকিল, তিনি কিন্তু লাগাতার কয়েক মাস ধরে এই জামুরিয়াতে পড়ে রয়েছেন। সেখান থেকে অনুমান করা হচ্ছে জামুরিয়াতে বিজেপির প্রিয়াঙ্কা টিব্রুওয়াল টিকিট পেতে পারেন। রানীগঞ্জের যে আসনটি তাপস বন্দ্যোপাধ্যায় দখল রয়েছে তৃণমূলের, সেখানে রানীগঞ্জে এখনও পর্যন্ত তৃণমূল কাকে প্রার্থী দেবে নাকি বাইরের কেউ সেটা নিয়ে সংশয় রয়েছে, এবং সেখানে বিজেপিরও কাকে দেওয়া হবে সে নিয়ে পুরোপুরি সংশয় রয়েছে। এরপর জামুরিয়া রানীগঞ্জের পর পাণ্ডবেশ্বর, এখানে একদম নিশ্চিত নরেন চক্রবর্তী যিনি বর্তমান বিধায়ক, তার সঙ্গে জিতেন তেওয়ারি বিজেপির যে টক্কর চলছে সমানে 1 বছর ধরে আমরা দেখি, এই দুজন মোটামুটি কনফার্ম। আমরা এরপর চলে যাব দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিমে। এবং কারা কোন আসনে প্রার্থী হয় সেদিকে অবশ্যই নজর থাকছে, কারণ দুর্গাপুরের এই অঞ্চল, বর্ধমানের এই অঞ্চল একেবারে কলিয়ারি অঞ্চল, অনেক হিসেব নিকেশ করেই প্রার্থী তালিকা প্রকাশ করবে সব দল। একদমই তাই। এবার উত্তরের দিকে কি উত্তর মিলছে এখন এই প্রশ্নের, যে কারা প্রার্থী হবেন। কোচবিহারে যেরকম 7টি আসন রয়েছে আপনারা জানেন, সেখানে তৃণমূল প্রার্থী কারা, পদ্ম শিবিরের মুখী বা কারা হবেন। তৃণমূল সূত্রে যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, মেখলিগঞ্জে আবারও প্রার্থী হতে পারেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী যার পুরো নাম। আর গতবার হারলেও দধিরাম রায়কে আবারও প্রার্থী করতে পারে বিজেপি। একটা ভরসা বা একটা ক্রেডিবিলিটি ফ্যাক্টর যেটা বলে সেটা তার ক্ষেত্রে বিগত বেশ কিছু বছর কাজ করেছে, ফলে জনমত সেক্ষেত্রে একটু প্রবল। আর মাথাভাঙায় তৃণমূলের 2টি নাম নিয়ে জল্পনা রয়েছে, গিরীন্দ্রনাথ বর্মন এবং বিনয় বর্মন, তারা টিকিট পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কে পাচ্ছেন এক্স্যাক্টলি এখনো পর্যন্ত জানা নেই, তবে সেটা সম্ভাবনা এখনো। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার উত্তরে আসন জিততে পারেন অনন্ত মহারাজ ঘনিষ্ঠ রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর রায়। অন্যদিকে এই কেন্দ্রে দলের বিধায়ক সুকুমার রায়ের ওপর আবার ভরসা রাখতে পারে বিজেপি। কোচবিহার দক্ষিণে তৃণমূল প্রার্থী হতে পারেন দলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, গত বিধানসভা ভোটে প্রার্থী হলেও জিততে পারেননি তিনি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে আবার টিকিট দিতে পারে বিজেপি। এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে বিরাজ বসু এবং দীপা চক্রবর্তী নাম উঠে আসছে। সিতাইয়ের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, সেখানে প্রার্থী হিসেবে জগদীশ বর্মা বসুনিয়া বা সঙ্গীতা রায় বসুনিয়ার নাম উঠে আসছে। সঙ্গীতা রায় বসুনিয়া এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক। তৃণমূলের কাছ থেকে সিতাই দখল করতে গ্রেটার কোচবিহার সংগঠনের কাউকে এই কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি। শীতলকুচির সম্ভাব্য তৃণমূল প্রার্থী হিসেবে এখনো পর্যন্ত উঠে আসছে পার্থপ্রতিম রায়ের নাম, হিতেন বর্মনের নাম উঠে আসছে। গত ভোটে পার্থপ্রতিম রায়কে তৃণমূল টিকিট দিয়েছিল, দলের বিধায়ক বরেন রায়কে আবারও টিকিট দিতে পারে বিজেপি। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহতেই আস্থা রাখতে পারে দল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সম্ভাব্য নাম এখনো পর্যন্ত অজয় রায় এবং অশোক মণ্ডল। অন্যদিকে নাটাবাড়ি সম্ভাব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ, বা এক্ষেত্রে আরও একটা নাম সামনে আসছে রাজেশ তন্ত্রী। বিজেপি সম্ভাব্য প্রার্থী করতে পারে এখানে দলের বিধায়ক মিহির গোস্বামী, তাকে। সঞ্জয় চক্রবর্তীরও নাম শোনা যাচ্ছে সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে। অন্যদিকে তুফানগঞ্জে সম্ভাব্য প্রার্থী হিসেবে সুচিস্মিতা দেব শর্মা এবং সৌরভ চক্রবর্তীর নাম আসছে। আর এই কেন্দ্রে সম্ভাব্য বিজেপি প্রার্থী দলের বর্তমান বিধায়ক মালতী রাভা রায়। এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। পদ্মের টিকিটই বা জুটবে কার ভাগ্যে, সেই সমস্ত প্রশ্নগুলো উঠছে। এক ঝলকে একটু দেখায় সম্ভাব্য নাম। সুজয় বন্দ্যোপাধ্যায় এবং দিব্যজ্যোতি প্রসাদ সিং দেবের নাম উঠে আসছে। 2021-এ পুরুলিয়া বিধানসভায় প্রার্থী করা হয়েছিল সুজয়কে। আর বিজেপির সম্ভাব্য প্রার্থীতে বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক রাঙ্গার নাম আছে। বলরামপুর বিধানসভায় যদি দেখি, তৃণমূলের প্রার্থী হিসেবে শান্তিরাম মাহাতো, নিবেদিতা মাহাতোর নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী হলেও জিততে পারেননি শান্তিরাম মাহাতো। বিজেপি এখানে প্রার্থী হিসেবে দিতে পারে বানেশ্বর মাহাতো ও জলধর মাহাতোকে, এই দুজনের মধ্যে কাউকে। বানেশ্বর মাহাতো এই কেন্দ্রের বর্তমানে বিধায়কও।
বাঘমুন্ডি বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুশান্ত মাহাতো এবং সমীর মাহাতোর নাম উঠছে। বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রাকেশ মাহাতো আর রুহি দাস মাহাতোর নাম পাওয়া যাচ্ছে। জয়পুরে তৃণমূলের প্রার্থী হিসেবে পাওয়া যাচ্ছে উজ্জ্বল কুমার আর মেঘদূত মাহাতোর নাম। বিজেপির নরহরি মাহাতো আর সঞ্জীব মাহাতোর নাম উঠছে। নরহরি মাহাতো এই বিজেপি বিধায়কও তিনি। আর পাড়া বিধানসভা সেখানে তৃণমূলের প্রার্থী উমাপদ বাউরি, মিনু বাউরি হতে পারেন। আর বিজেপির চাঁদ বাউরি আর সদানন্দ বাউরি নদিয়া নাদিয়ার এই কেন্দ্রের বিধায়কও তিনি। রঘুনাথপুর বিধানসভার সম্ভাব্য তৃণমূল প্রার্থী সরস্বতী বাউরি, হাজারি বাউরি। আর বিজেপির সম্ভাব্য প্রার্থী বিবেকানন্দ বাউরি, চরণ বাউরি। কাশীপুর বিধানসভা সেখানে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া, সহদেব মাহাতো এরা সম্ভাব্য। আর বিজেপির কমলাকান্ত হাসদা আর সঞ্জীব সিং। ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই আলিপুরদুয়ারে প্রচারে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। নিউল্যান্ড চা বাগানে প্রচার চালালেন সাংসদ প্রকাশ চিকবড়াইক। কাজে যাওয়ার আগে শ্রমিকদের সঙ্গে কথা বলে জনসংযোগ করলেন তিনি। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা শ্রমিকদের বলেন তিনি। इस बार वोट चाय बागान का वोट, डेवलपमेंट का वोट होगा, काम का वोट होगा। माननीय मुख्यमंत्री सुशील ममता बंदोपाध्याय जो काम बंगाल के चाय श्रमिकों के लिए किया है, हम लोग उसी को लेके प्रचार किए। सरकार गठन होने का 1 महीना के अंदर में हाजरा 250 से 300 होगा। हम लोग इसी को प्रचार करें। আবার রাজ্যে আলু চাষির অস্বাভাবিক মৃত্যুর খবর আসছে এবং চন্দ্রকোনা গলসির পর এবার গোঘাট থেকে খবর আসছে যে এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আলুর দাম না পেয়ে আত্মঘাতী এমনটা দাবি করছে পরিবার। তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, কি খবর পাওয়া যাচ্ছে? প্রশাসনের তরফ থেকে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রশাসনের লোকজন পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু ওই আলু চাষি বাপন সুর তাদের পরিবারের দাবি সে গতবারে অর্থাৎ গত বছর আলু রেখেছিল, আলু ব্যবসায়ী সে, এবং ছিল প্রায় 50 থেকে 60 গাড়ি আলু রেখেছিল। সেইটা সে 70 টাকা বস্তা বিক্রি করেছিল। সেই জন্য তার একটা বিশাল পরিমাণ একটা ঋণ দাঁড়িয়েছিল। সেই জন্য সে এবারে প্রায় 10 বিঘা জমি ভাগে নিয়ে ভাগ চাষি হিসাবে আলু চাষ করেছিল। কিন্তু যেহেতু ক্রমশই আলুর দাম নিম্নমুখী, তাই সে আত্মহত্যা করেছে, এমনটাই দাবি তার পরিবারের। এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ওই বাপন সুর, মৃত ওই আলু চাষি বাপন সুর, সে তৃণমূল করত এবং শাসক দলের সঙ্গে যুক্ত ছিল। যদিও বিজেপির অভিযোগ যে রাজ্য সরকারের অব্যবস্থার জন্য এই মৃত্যু। ধন্যবাদ। মা আর তার স্ত্রীর বক্তব্য আপনাদের শোনাবো। আলু চাষ করে ব্যবসা করে বলে সেই রকমই লাইন ছিল। টিএমসি পার্টি ভোট। আমার ছেলে ঘরটা খুলে দেখছে না যে এরকম বলছে মা ডাম ঝুলছে, টসটা মেরেছে, তখনই দেখছে না এরকম লোকের জমি, নিজেদের জমি নেই। আমার ছেলেটা চলে গেল বাবা, আমার 32 বছর বয়সে চলে গেল। আলুটাই আমার জীবন কেড়ে নিল ছেলের বাবা। আমার কি কপালে আলু চাষ করতে লাগলো। আমার আলু খুব ব্যবসার নেশা ছিল জানো। আমার ছেলে খুব নেশা, ব্যবসা করবো, শুধু আলু ব্যবসা করবো। আর গাড়ি নেবে 1 বছর লাভ পেলে আমার সংস্কারের কাটাই সব চলে গেল বাবা। খুবই অসহায়। আপনারা শুনলেন এই আলু চাষির মায়ের বক্তব্য আর তার স্ত্রীর বক্তব্য। আর আলু চাষিরা মার খাচ্ছেন, আলু চাষিরা টাকা পাচ্ছেন না, তারা দাম পাচ্ছেন না, বারবার এই অভিযোগ উঠে এসেছে। এমনকি ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে উল্লেখ করেছেন। কি বলেছিলেন তিনি একবার আপনাদের শোনাব। 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। पश्चिमी मिदनापुर से हुगली और बर्दवान तक किसानों से झूठे वायदे और सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया है। टीएमसी के कट, कमीशन और करप्शन के कारण गंदी राजनीति के लिए किसानों की जिंदगी से, गरीब और मध्यम वर्ग की जिंदगी से
माताओं बहनों की सुरक्षा से खिलवाड़ किया जा रहा है। इसलिए टीएमसी जाएगी। বিজেপির প্রতিক্রিয়া নেব। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, গোঘাটে আরও একজন আলু চাষির মৃত্যু হয়েছে এবং তার পরিবার বলছে যে ঋণের দায়ে সে আত্মহত্যা করেছে। প্রথমত আপনার প্রতিক্রিয়া, দ্বিতীয়ত আপনারা কোনোভাবে এই পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো উপায় বের করবেন, কারণ পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। যারা প্রতিদিন সকালবেলায় উঠে এসআইআর এ বিএলওর মৃত্যু খুঁজছিল, অস্বাভাবিক মৃত্যুর তালিকা খুঁজছিল, তারা এখন কোথায়? চন্দ্রকোনার পর এটা তৃতীয় ঘটনা সম্ভবত। এবং আলুর রপ্তানি নিয়ে সরকারের যে নীতি, সেই নীতির কারণে যেহেতু আলু চাষিরা তাদের সামগ্রী যখন বাম্পার ফলন হয়, সেই বাম্পার ফলনের পর যদি সেই ফসল বাইরে বিক্রি করতে না পারে, তো তার ফলেতেই এই আলুর দাম পড়ে যায় বাংলার বাজারে এবং আলু চাষিদের আত্মহত্যা করে। মহাজনী সুদের মাধ্যমে, মহাজনী ঋণ এবং চড়া হারের সুদের মাধ্যমে এরা আলু চাষটা করে থাকে। তো এই ভার সহ্য করতে পারে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের স্থানীয় যারা নেতা আছেন তারা ইতিমধ্যে যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা যাচ্ছেন। কিন্তু প্রাথমিকভাবে, এবং এটা রাজ্য সরকারের দায়িত্ব এবং রাজ্য সরকারের গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে, পরপর ঘটছে। ধন্যবাদ জগন্নাথবাবু, আপনার প্রতিক্রিয়া পেয়েছি, আমরা বুঝতে পারছি। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশবাবু, গোঘাটে এই আলু চাষে মৃত্যু হয়েছে, পরিবার বলছে যে একেবারে ঋণের দায়ে তার মৃত্যু হয়েছে, সে আত্মহত্যা করেছে। কি বলবেন? আপনাদেরই দলের সে কর্মী ছিল বলেও জানা যাচ্ছে। না, প্রশ্নটা অন্য জায়গায়। আলু চাষির মৃত্যু বা ধান চাষির মৃত্যু, ভারতবর্ষের যে কোনো কোনায় কোনো কৃষকের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি দায়ী। কিন্তু জয়প্রকাশ বাবু, বিজেপি বলছে যে সরকারের তরফ থেকে আলু বাইরে পাঠাতে দেওয়া হচ্ছে না, সেই জন্যই এই ঘটনাগুলো ঘটছে একের পর এক। আলু বাইরে পাঠালে সেখানে যারা এই রাজ্যের যারা আলু প্রত্যেকদিন কেনেন তাদের উপর চাপ সৃষ্টি হলে তখন তাদের কি দেখবে? কিন্তু একটা তো নিয়ম, একটা তো মধ্যপন্থা বের করার প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয়? আবার আপনারাই যদি সমস্তটা বলেন তাহলে আর তো কিছু বলার নেই। আপনারা কি নিজেদের মতামত ঠিক করে নিয়েছেন? তাহলে তো আমার কথা বলার কোনো জায়গাই নেই। বলুন। সরকারকে সব দিক দেখে তবে সিদ্ধান্ত নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই উপযুক্ত দাম দিয়ে আলু সংগ্রহের নির্দেশ দিয়ে দিয়েছেন, সব জায়গায় সংগ্রহ করা হচ্ছে। আজকে যদি কোনো কারণে আজকে ঋণের দায়ের কথা বলছেন, আজকে সেই ঋণের জন্যে সমস্ত ক্ষেতমজুর বলুন, চাষি বলুন, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিষানদের জন্য ঋণের নিজে আলাদা ব্যবস্থা করেছেন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে? আজকে চারিদিকে, আজকে যদি এখানে এইটা নিয়ে বলে, তাহলে যখন মধ্যপ্রদেশে চাষির মৃত্যু হচ্ছে তাহলে বিজেপি বলবে তো আমাদের দায়িত্ব। আজকে ডবল ইঞ্জিন সরকারগুলোতে কেন এত লোক কৃষকরা আত্মহত্যা করছে? বোঝা গিয়েছে জয়প্রকাশ বাবু, রেয়ার ঘটনা। বোঝা গিয়েছে, ধন্যবাদ। এত কিছুর মধ্যেও এই মুহূর্তে দোরগোড়ায় করোনার নির্বাচন গতকাল দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, এই যে 60 লক্ষ, সেই 60 লক্ষের মধ্যে 17 লক্ষের নিষ্পত্তি হয়েছে জানা যাচ্ছে, বাকি 43 লক্ষের নিষ্পত্তি কবে হবে, এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড়। 2-1 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি যে ভোটার লিস্ট সেইটা প্রকাশ পেতে পারে। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট এটাই জানা যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 6,44,00,000। প্রথমে 58 লক্ষের নাম বাদ দিয়েছিল কমিশন, পরে আরও 60 লক্ষ ভোটারকে বিবেচনাধীন তকমা দেয় কমিশন। বৈধ ভোটারবাদের চক্রান্তের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূল। 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তারপরটা আপনারা জানেন। এই মুহূর্তে আমার সহকর্মী শ্রাবন্তী শাহ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শ্রাবন্তী, প্রথমে যেটা আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত সম্ভাবনা কতটা উজ্জ্বল যে এই যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টটা কবে বেরোতে চলেছে, এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা কি জানতে পারছি?
শুভজিৎ, এই সাপ্লিমেন্টারি তালিকায় অর্থাৎ বিবেচনাধীন ভোটারের মধ্যে রয়েছেন 60 লক্ষ, তার মধ্যে 16 লক্ষের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গেছে। যেটা মনে করা হচ্ছে এই সপ্তাহে সম্ভবত আগামীকাল বা পরশু এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। সেখানে প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে যদি প্রায় 20 লক্ষরও ভোটারকে ইনক্লুড করা যায়, 20 লক্ষর মধ্যে 40% ভোটার তারা বাদ যাচ্ছেন, বাদ বাকিরা থাকতে পারছে, অর্থাৎ বৈধ ভোটার হিসেবে বাদবাকি 60% তাদেরকে রাখা হচ্ছে। সেই হিসেবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে, এরপরে বাদবাকি তালিকাগুলি পরবর্তী খেপে খেপে বেরোবে। কিন্তু এরপরেও একটা প্রশ্ন উঠে যাচ্ছে শুভজিৎ, বাদবাকি 40 লক্ষর ভবিষ্যৎ কি হবে? কারণ নমিনেশন যদি 21 তারিখ পর্যন্ত থাকে, তাহলে তার মধ্যে কি 20 লক্ষ করার দেওয়া সম্ভব? যদি সেটা না দেওয়া হয়, তাহলে কার্যত তাদের ভবিষ্যৎ কি হবে? তাহলে এই নির্বাচনে তারা কি এদের বাদ দিয়েই ভোটের ঘোষণা করবে? যাবতীয় শীর্ষ আদালত হয়তো সিদ্ধান্ত নিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ গতকালই জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এই ব্যাপারে তারা কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, যেহেতু জুডিশিয়াল অফিসাররা এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু এরপরেও একটা প্রশ্ন, যাদের নাম ডিলিটেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন, শীর্ষ আদালত। সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালে কি কতখানি নিষ্পত্তি হবে? আগামী 19 তারিখ এই নিয়ে মিটিং রয়েছে, যেখানে নতুন করে বিচারপতিকে নির্দিষ্ট করে দেওয়া হবে, যে বিচারপতির অধীনে এই ট্রাইব্যুনালগুলো গঠিত হবে এবং সেখানে এই ট্রাইব্যুনালে যাদের রয়েছে, যারা ডিলিটেড হয়ে যাচ্ছেন, তাদের ভবিষ্যৎ সেখানে হবে। কিন্তু তারা কি আদৌ ভোট দিতে পারবেন? আপাতত সেটাই সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ। এবার আসি ভাঙরে। ভাঙরকে টার্গেট দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভাঙরেই এবার ফুল বদল হতে পারে। ফুল বদল না, প্রতীক বদলই বলা যায়। তৃণমূল ছেড়ে বিশোদ্গার আরাবুল ইসলামের নাম না করে শওকতকে নিশানা তৃণমূলের একদা তাজা ছিলেন। তৃণমূল থেকে নির্দেশ মতো সব কাজ করেও বারবার অপমানিত হয়েছি বলে তিনি বলছেন। 3 বার বহিষ্কার করা হয়েছে, জেলও খাটানো হয়েছে। আমি বসে থাকবো না, কোন দলে যাব কিছুদিনের মধ্যেই সেটা বলবো, একথা বলেছেন আরাবুল ইসলাম। এবার ফুলপুরা শরীফে গিয়ে বললেন ভাঙনের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এখন কিচ্ছু বলবো না, হঠাৎ করে এখন শুধু শওকত মোল্লার উপর এখন কিচ্ছু বলবো না। দলটা ছাড়লাম, পরবর্তী শুরু হলো, তারপরে আমি কোথায় যাচ্ছি, কোন দলে যাচ্ছি, তারপর তো আমি নেতাদের বিরুদ্ধে বলবো যে কি কারণে দলটা ছেড়েছিলাম। কারণটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার থেকে বেশি কারোর সম্পর্ক ছিল না, তা সত্ত্বেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 3বার বহিষ্কার করেছে, 5 বার জেল খাটিয়েছে। আমার যদি এই বহিষ্কার করি, তাহলে আমার জেল খাটানোর দরকারটা ছিল না। 6 মাস আমার জেল খাটালো, তারপরে বহিষ্কার করলো। তারপরে সেই দল বারবার আমার ডেকেছে, আমি গেছি দলের রাজ্য বিশ্বের জায়গায়, বিভিন্ন জায়গায় গেছি, আমার 3-3টে চিঠি করতে বলেছে, আমি করেছি। তারপরেও দল গুরুত্ব দেয়নি। আমি কী করব? আমি বসে থাকবো? আমি কিছু করতে হবে আমার। তারা আমার বারবার অপমান করেছে, আমি সেই অপমান মাথায় পেতে নিয়ে ঘুরে বেড়াবো। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি কথা হয়েছে? মানে কোন দলে? এটা আমি এখন বলবো, আমার সাথে অনেকেরই কথা আছে, আমি এটা এখন বলবো না। আমি সঠিক সময় সম্পূর্ণ একটা নেতার কথা আছে, কয়েক কোটি টাকা নিয়ে আমাকে বহিষ্কার করা হচ্ছে। এক নেতা কয়েক কোটি টাকা দিচ্ছে আরাবুলকে বহিষ্কার করা। আমার সাথে কোনোভাবে যোগাযোগ হয়নি, এটা যেমন সত্য কথা। আর একটা সত্য কথা হচ্ছে, আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বদের সাথে তিনি অ্যাপ্রোচ করেছেন। জেলা স্তরের নেতৃত্ব, রাজ্য স্তরের নেতৃত্বের সাথে তিনি অ্যাপ্রোচ করেছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এটাও সত্য কথা। পশ্চিমবঙ্গের বাঙালি কে এইসব আরাবুল কোথায় যাচ্ছেন, হুমায়ুন কোথায় আসছেন, নৌসাদ কি বলছেন, এগুলো নিয়ে মানুষ আর আগ্রহী নয়। মানুষ জানেন যে বিজেপি ছাড়া, একমাত্র বিজেপি ছাড়া বিশ্বাসযোগ্য বিকল্প আর কিছু নেই, যারা কিনা তৃণমূলের এই মহা জঙ্গল রাজকে ধ্বংস করতে পারে, শেষ করতে পারে। সুতরাং মানুষ এখন বিজেপিতেই ভরসা রাখছেন। অন্যদিকে রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রাতরাশে যোগদান করেছিলেন সৌগত রায়, তা নিয়ে একটা বিতর্কের পরিবেশ, একটা আবহ তৈরি হয়েছিল বলবো। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণ বিতর্কে সৌগতয়ে তৃণমূল নরম মনোভাব দেখিয়েছে। রাষ্ট্রপতির প্রাতরাশ আমন্ত্রণে সৌগতর যোগদান দলবিরোধী নয়। আমন্ত্রণে সাড়া দেওয়া বা না দেওয়া প্রত্যেক সাংসদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তৃণমূলের তরফে কোনো রকম হুইপ জারি হয়নি, এমনটা বিতর্ক দাঁড়াবাতে এমনটা দাবি তৃণমূলের সংসদীয় নেতৃত্ব। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছে। জ্যোতির্ময়, আমি একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে সৌগত নরম, এটা আমরা বলছি ঠিকই, কিন্তু সৌগত রায় বলা হচ্ছে যে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন, এটা দলবিরোধী নয়। এই যে দলবিরোধী নয়, তৃণমূল সংসদীয় নেতৃত্ব সেটা কিভাবে বোঝাবে তাদের বয়ান?
দেখো, এক্ষেত্রে কয়েকটা কন্ট্রাডিকশন থেকেই যাচ্ছে। প্রথমত, তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ আজ রাষ্ট্রপতির প্রাতরাশ বৈঠকে বা প্রাতরাশের আমন্ত্রণ রক্ষা করতে যায়নি। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে যেহেতু এই মুহূর্তে রমজান চলছে, দলের মুসলিম সাংসদরা তারা রোজা রাখছেন, স্বাভাবিকভাবেই তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে অন্য সাংসদরা যাবেন না। কিন্তু একই সঙ্গে বলা হচ্ছে যে এ বিষয়ে কোনো সাংসদকে কোনো দলগত নির্দেশ পাঠানো হয়নি। তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার দুটি আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি, কোনো হুইপ জারি করা হয়নি। স্বাভাবিকভাবেই সৌগত রায় তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি গিয়েছেন এবং কোনোভাবেই তার যাওয়া দলবিরোধী নয়। কিন্তু অপর দিক থেকে শতাব্দী রায়, তিনি তৃণমূল কংগ্রেসেরই লোকসভায় ডেপুটি লিডার পদে আছেন, তিনি বাইট দিয়ে বলেছেন, ক্যামেরার সামনে তিনি আমাদেরকে বলেছেন যে সৌগত রায় যা করেছেন সেই বিষয়টি দিদি বুঝবেন, সৌগতদা যা করেন তা অনেক সময় দলের সঙ্গে যায় না। অর্থাৎ কোথাও তার বক্তব্যের মধ্যে যে কিছুটা হলেও উষ্মা রয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু সেটা পুরোপুরিভাবে স্পষ্ট। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি নিয়ে নির্বাচনের এই আবহে রাষ্ট্রপতিকে নিয়ে যে বিতর্ক চলছে, সেক্ষেত্রে সৌগত রায়ের মতো সিনিয়র একজন নেতার যাওয়া নিয়ে যাতে নতুন করে কোনো বিতর্ক দানা না বাঁধে এবং তৃণমূল ইতিমধ্যেই বিজেপি বিষয়টিকে হাতিয়ার করছে, তাদের হাতেও যাতে ইস্যু তুলে দেওয়া না হয়। ভোটের প্রাক্কালে সেই কারণে এই সিদ্ধান্ত অত্যন্ত স্ট্র্যাটেজিক এবং সন্তর্পণেই নেওয়া। ধন্যবাদ জ্যোতির্ময়। দিদি সৌগতদা যে কাজগুলোই করে দলের সঙ্গে কতটা কাজ করে আমি জানি না। দিদি আমি নিজে গিয়েছিলাম, স্বাগত বাবু গিয়েছিলেন, যিনি সিনিয়র মোস্ট পার্লামেন্টারিয়ান টিএমসির, উনি সেখানে উপস্থিত ছিলেন, আমরা একসাথে ছিলাম। তৃণমূল যাবে না বলে তারপরে আবার গেল, তৃণমূল বিরোধিতা করে চিঠি দিয়েছে রাষ্ট্রপতিকে। আর তার মানে কি নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, কিংবা দলের কথা মানছে না, দলের ঊর্ধ্বে হয়ে কাজ করছেন। স্বাগত বাবু তো সিনিয়র মোস্ট একজন পার্লামেন্টেরিয়ান, সকলেই জানেন, তো উনি তো ছিলেন আজকে রাষ্ট্রপতি ভবনে। অন্যদিকে প্রোটোকল বিতর্কের আবহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে থার্ড টাইম তৃতীয় চিঠি এবার দিল তৃণমূল কংগ্রেস। গত 11ই মার্চ দ্বিতীয়বার চিঠি দেওয়া হয়েছিল, 16 থেকে 20 মার্চের মধ্যে দেখা করার জন্য সময় দেওয়ার আবেদন জানানো হয়েছিল, তার কোনো জবাব রাষ্ট্রপতি ভবন দেয়নি। প্রথম চিঠির প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন জানিয়েছিল যে সময়ের অভাবে এখন রাষ্ট্রপতি দেখা করতে পারবেন না। বাংলায় এসে আদিবাসীদের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। এরপরই আদিবাসী সমাজের জন্য রাজ্য কি কাজ করেছে তা তুলে ধরার জন্যই রাষ্ট্রপতির কাছে সময় চায় তৃণমূল সংসদীয় দল। এবার তৃতীয় চিঠিতে কি রয়েছে, কি বিষয় একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, তৃতীয় চিঠিতেও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চাওয়া হয়েছে এবং আদিবাসী সমাজের জন্য রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতদিন পর্যন্ত কি করেছে সেই সংক্রান্ত খতিয়ান তুলে ধরার জন্যই দেখা করতে চাওয়া হয়েছে। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ, 11ই মার্চ দ্বিতীয় চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে 16ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে কোনো একদিন সময় দেওয়া হোক। সেই দ্বিতীয় চিঠির কোনো উত্তরই দেওয়া হয়নি রাষ্ট্রপতি ভবন থেকে, কিন্তু তা সত্ত্বেও আজ তৃতীয় চিঠি দেওয়া হলো 16ই মার্চ এবং তৃণমূল সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপতির সময় পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই চিঠি দিয়ে আবেদন জানানোর কাজ জারি রাখবে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ জ্যোতির্ময়। ভোট ঘোষণা মানে আদর্শ আচরণবিধির লাগু, আর এটা নিয়েই এবার একগুচ্ছ নির্দেশিকা কমিশন যেটা দিয়েছে আপনাদের দেখাবো। মন্ত্রীরা সরকারি কাজের সঙ্গে নির্বাচনী প্রচারকে মেলাতে পারবেন না, সরকারি সুবিধার অপব্যবহার করা যাবে না, সরকারি খরচে বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সরকারি সংস্থার সম্পত্তিতে দেওয়াল লিখনে বেরি পড়ানো হয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। শ্রাবন্তী, নির্দেশিকায় কোনো নতুনত্ব কিছু আছে, কোনো সংযোজন বা বিয়োজন হয়েছে? সাধারণভাবে ভোট ঘোষণার পরেই লাগু হয়ে যায় এই এমসিসি এবং সেক্ষেত্রে এমসিসি অনুযায়ী একাধিক একগুচ্ছ কি কি করা যাবে না সেই ধরনের সূচি ইতিমধ্যেই নির্বাচন কমিশন দিয়েছে। যেরকম ভাবে আদর্শ আচরণবিধি জারি হয়ে যাওয়ার পরে কোনো রকম ভাবে ট্রান্সফার করা যায় না, অর্থাৎ রাজ্য সরকার এর পরে আর ট্রান্সফার সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না। একই সঙ্গে দেওয়াল লিখন, সেটাও সরকারি সম্পত্তি বা কারো পারমিশন ছাড়া তার বাড়ির দেওয়ালে এই ধরনের কিছু করা যাবে না। নাগরিকদের যে ব্যক্তিগত গোপনীয়তা সেটাকেও সম্মান জানাতে হবে। একই সঙ্গে সি ভিজিল অ্যাপ, যেটা এর আগেও চালু ছিল, বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি, যেখানে যে কোনো সাধারণ মানুষ এই অভিযোগ করতে পারতেন এবং এই অভিযোগের নিষ্পত্তি করে
নির্বাচন কমিশন সাধারণত ভোটের দিন সব থেকে বেশি এই অভিযোগ আসে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এই সিভিজিল অ্যাপে ব্যবহার করা যায়। সর্বোপরি মন্ত্রীরা তাদের সরকারি কর্তব্যের সঙ্গে নির্বাচনী প্রচারকে মেলাতে পারবেন না এবং প্রচারের কাজে যে সমস্ত যন্ত্রপাতি পরিবহন বা কর্মী রয়েছে সেটার সঙ্গে যাতে সরকারি খরচ এক না হয়ে যায় সেটারও দিকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ। ভোট ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যায়, এটাই নিয়ম। আর সেই নিয়মের ক্ষেত্রে যা যা চিরাচরিতভাবে থাকে সেই সমস্ত নির্দেশিকা রয়েছে। ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ বা পিকেটিং করা যাবে না বলেও নির্দেশিকা স্পষ্টতই রয়েছে। মালিকের সম্মতি ছাড়া বাড়ি জমিতে রাজনৈতিক পতাকা পোস্টার লাগানো যাবে না। সভা মিছিলে পুলিশকে এই বিষয় নিয়ে পুলিশকে জানাতে হবে, রাজনৈতিক দলগুলোকে আগে পুলিশকে জানিয়ে করতে হবে। অভিযোগ জানানো যাবে টি অথবা রিটার্নিং অফিসারকে। এই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে কিন্তু খুবই সার্ভিলেন্স টিমের অধীনে থাকবে, অর্থাৎ গোটা বিষয়টাই আন্ডার সার্ভিলেন্স যাকে বলা হয় সেটা থাকছে। আদর্শ আচরণবিধি সংক্রান্ত একগুচ্ছ যে নির্দেশিকা, সেই নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। সরকারি সুবিধার অপব্যবহার নিয়েও নির্বাচন কমিশন কড়া, তার কারণ আসন্ন বিধানসভা নির্বাচন কমিশনের কড়া অবস্থান এক্ষেত্রেও প্রযোজ্য। কিছুক্ষণ আগেই সে আপডেট আপনাদের জানিয়েছিলাম, ইঙ্গিত আগেই ছিল কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব নিয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা, পাশাপাশি কলকাতার নতুন পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন অজয় নন্দা। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সুপ্রিয়, এই যে প্রশাসনিক এই যে বদল, এই যে আমলা বদল, সেক্ষেত্রে আজকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অন্যদিকে ডিজি এবং সিপি, 4টি আমলা পদে বদল নিঃসন্দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধিনাথ গুপ্তা এবং অজয় নন্দার দায়িত্বভার গ্রহণ করা, আমি ডিটেল জানতে চাই। একদমই তুমি যেমনটা বললে যে গতকালই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখলাম যে ভোট ঘোষণার পরেই গতকাল রাতেই একেবারে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে যারা ছিলেন দায়িত্বে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে নতুন করে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আজ আমরা যেটা দেখলাম যে আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে বিজ্ঞপ্তি জারি করে কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজিপি পদে যারা ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পীযূষ পান্ডে আইপিএস, যিনি রাজ্য পুলিশের ডিজিপি পদে ছিলেন, তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে 92 ব্যাচের আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা, তাকে রাজ্য পুলিশের নতুন ডিজিপির দায়িত্ব নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। অন্যদিকে সুপ্রতিম সরকার, তাকে কিছুদিন আগেই রাজ্য প্রশাসনের তরফ থেকে কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়ে 1996 ব্যাচের আইপিএস অজয় কুমার নন্দা, তাকে কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগেই আমরা যেটা দেখলাম যে অজয় কুমার নন্দা তিনি লালবাজারে অর্থাৎ কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার সেখানে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে আসার পর তিনি আবার কিছু সময় আগেই বেরিয়েছিলেন, কিছু সময়ের মধ্যে তিনি আবার ফিরে আসছেন। আমরা জানতে পারছি বিকেল 3টের মধ্যে কিন্তু এই যে নতুন রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, এমনকি এডিজি ল অ্যান্ড অর্ডার যেখানে বিনীত গোয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু অজয় কুমার রানাডে আইপিএস, যিনি 1995 সালের আইপিএস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ 3টে গুরুত্বপূর্ণ পদ, রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, এই 3টি পদে 3জনকে অপসারণ করা হয়েছে কলকাতা নির্বাচন কমিশনের তরফ থেকে এবং নতুন করে 3জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে কিন্তু নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বিকেল 3টের মধ্যে দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছে এবং এটা কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সুপ্রিয়। বেলডাঙ্গা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের কেস ডায়েরি নিয়ে আবেদন শুনলই না প্রধান বিচারপতির বেঞ্চ। বেলডাঙ্গা মামলায় রাজ্যকে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কেস ডায়েরি না পেলে কিভাবে রিপোর্ট দেবে এনআইএ, এই প্রশ্ন বিচারপতি জয় মাল্য বাগছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ যুক্তিযুক্ত বললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। হাইকোর্টের সিদ্ধান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। এবার সুপ্রিম কোর্টেই ধাক্কা খেল রাজ্য এই বেলডাঙ্গা মামলায়। রাজ্যের কেস ডায়েরি নিয়ে আবেদন প্রধান বিচারপতির বেঞ্চ শুনলই না। বেলডাঙ্গা মামলায় রাজ্যকে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, কিন্তু কেস ডায়েরি না পেলে কিভাবে রিপোর্ট দেবে এনআইএ, এই প্রশ্ন বিচারপতি জয় মাল্য বাগচি তোলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ যুক্তিযুক্ত একথা বললেন
প্রধান বিচারপতি সূর্যকান্ত। দেশে এলপিজি বুকিংয়ে একদিনে ব্যাপক পতন হয়েছে। একদিনে গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের সংখ্যা কমেছে 10 লক্ষ। শুক্রবার গোটা দেশে 88,80,000 গ্যাস সিলিন্ডার বুকিং হয়েছিল। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এটা কি কোথাও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে পরামর্শ বা উপদেশ দেওয়া হয়েছিল সেটারই একটি নমুনা? তার জন্য কি এই প্যানিক বুকিং বন্ধ হয়েছে? দেখো, সেটাই মনে করা হচ্ছে আপাতত, কারণ দেশে যেভাবে কেন্দ্র সরকারের তরফে করা হলেও কিন্তু আতঙ্ক এখনো গ্রাস করে রয়েছে মানুষকে। আর যে কারণে দেখা যাচ্ছে দেশে এলপিজি বুকিং এর একদিনে ব্যাপক পতন ঘটেছে। একদিনে গ্যাসের সিলিন্ডারের বুকিং এর সংখ্যা কমেছে প্রায় 10 লক্ষ। শুক্রবার গোটা দেশে 88,80,000 গ্যাস সিলিন্ডার বুকিং হয়েছিল, এটা একদিনে কমে দাঁড়িয়েছে প্রায় 77 লক্ষ। অর্থাৎ গ্যাস বুকিং এর ক্ষেত্রে অনেকেই আগ্রহ কমাচ্ছে অথবা বুকিং করছে না, আর এটা সমস্যা তৈরি হচ্ছে। আর এই ধন্যবাদ।